আজকে যে গল্পটি পড়ব গল্পটির নাম ঘটনা অঘটন। হাজীগঞ্জ থানার অজগাড়া গ্রামটি ডাকাতিয়া নদীর গা ঘেঁষে গড়ে উঠেছে। নদীর তীরবর্তী গ্রামটিতে গাছগাছালি আর পাখপাখালির মেলা। এই গ্রামের সৈয়দ বাড়ি উচ্চ বংশীয় পরিবার। ডাকাতিয়া নদীর শেষে কোনায় তাল গাছরা এক পায়ে দাঁড়িয়ে নেই। নদীটির সামনে বয়ে গেলেও তাল গাছের কোণ থেকে একটি খাল সরাসরি ঢুকেছে গ্রামে। খালপাড়ের চারিদিকে পরিখা। এখানে প্রায় সময়ই ডাকাতি হয়। খালপাড়ে একটা কাঠের পুল রাস্তার ওপর। পুল পেরিয়ে বেশ কিছু কাঠবাদাম গাছের সারি। এর এক পাশে মসজিদ, অপর পাশে 100 বছর সৈয়দ বাড়ি। গাছপালা ছাওয়া বাড়িটিতে 20 থেকে 22টি ঘর। এবারে প্রতি গ্রামের লোকের কৌতূহল অদম্য। কত কাল্পনিক আখ্যান গ্রামের লোকের মুখে মুখে ফেরে ওই সৈয়দ বাড়িকে ঘিরে। মানুষের মনে বড়ই সমীহ ওই বাড়ির সদস্যবৃন্দের প্রতি। সৈয়দ বাড়ির বড় কর্ত্রী বেগম দৌলতুন্নেসা আজ বড়ই ব্যস্ত। তার পাঁচজন কন্যা নাতি নাতনি সহকারে পিত্রালয়ে এসেছেন। বর্ষার ভারী মৌসুমে নাও সহযোগে নদীপথে মেয়েরা নাইউর এসেছে বহুদিন পর। বাড়িতেই খুশির বন্যা। বাড়ির ঘরগুলো সারি করা, নদীর দিকে মুখ ফেরানো ও দক্ষিণমুখী। ঘরগুলোতে সারি সারি দরজা ও জানালা। মা মেয়েদের হাসি গল্পে সেদিন রাতও বারম্ব। সবাই যেন গল্পের ঝুড়ি নিয়ে বসেছে। গল্পটা যেন শেষই হতে চায় না। অন্যান্য দিন বাড়ির কর্তা ব্যক্তিতে অনেক রাত অবধি মসজিদে অবস্থান করেন। আজ অবশ্য আগে আগে ফিরেছে। মেয়েদের সাথে নিয়ে বসে খেয়েছে। নাতি নাতিদের সঙ্গে হাসি তামাশায় বেশ কিছুটা সময় কাটিয়ে শুতে গেছেন। বাড়ির ছোট্ট মেয়ে রফিকুন্নেসা বড়ই ভীতু প্রকৃতি। বলল, মা, বাইরে কি ডাকছে? ওটা কিসের শব্দ? ও কিছু না, ও তো তক্ষক, ভয় পাস না, তোরা ঘুমাতে যা। মেয়ে ব্যঙ্গ করে বলল, ওটা ভূত, বুঝলি? তুই ভয় পাবি তাই মা বলেনি। ওর কথায় অন্য বোনরা হাসছে। ঘরগুলোতে ভাগ হয়ে ছেলেপুলে নিয়ে সবাই শুতে চলে গেল। প্রায় মধ্যরাতে। আজকে রাতে জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে বিশ্ব চলাচল, আর উথাল পাথাল জোরে বাতাস বইছে। দক্ষিণমুখী বাড়িতেই বাতাসের ঘাত প্রতিঘাতে অভ্যস্ত। সবাই শুয়ে পড়েছে। হঠাৎ বাইরে থেকে কারো দরজায় ধাক্কা মারছে কেউ। রফিকুন্নেসা মার সাথে তার ছোট 2 বাচ্চা নিয়ে শুয়েছে। রফিকুন্নেসার কাঁচা ঘুম ছুটে গেল নিমেষেই দরজার ধাক্কার শব্দে। চোখ মেলে তাকিয়ে দেখল মা দৌলতুন্নেসা চুপ করে উঠে বসে আছেন বিছানায়। রফিকুন্নেসা উঠে বসে কিছু একটা জিজ্ঞেস করতে যেতেই মা তাকে ইশারায় চুপ থাকতে বললেন। এমন সময় শোনা গেল মিহি সুরে পুরুষ কণ্ঠে কেউ একজন বলছে, খুলুন খুলুন, দরজাটা একটু খুলুন, আপনাদের সাথে কথা আছে, খুলুন। জানালার ফাঁক গলে চাঁদের আলো ঢুকে পড়েছে ঘরে। বাইরের উঠোনে লম্বা মতো একজন পুরুষ মূর্তি। অন্য সব ঘর থেকে অন্য বোনেরাও দেখছিল লোকটিকে। সাদা পায়জামা, পাঞ্জাবি, টুপি পরিহিত বিশাল দেহী এক পুরুষ মূর্তি, যা সারা গায়ে জ্যোৎস্নায় মাখামাখি হয়ে আছে। ঝিরে ঝিরে বাতাস আর ঝিঝি পোকার ডাককে যেন ছাপিয়ে উঠেছে লোকটার মিহি সুরের পুরুষালী কণ্ঠতে। সব ঘরের থেকে লোকটির ডাক শোনা যাচ্ছে। কিছুক্ষণ থেমে থেমে লোককে ডাকছে, অনুনয় বিনয় করছে, দরজাটা একটু খুলুন, একটু কথা বলতে চাই, খুব দরকারি কথা আছে। অন্য ঘর থেকে কোনো এক বোন চাপা স্বরে ডেকে বলল, বুসাব, ও বুসাব, শুনছো? কেউ এসেছে জানো? সঙ্গে সঙ্গে বাইরের উঠোনের লোকটি যেন হিসিয়ে উঠল, বুসাব? আমাকে কে বুসাব বলে? কে রে তুই? দরজাটা খোল। এভাবেই সময় পেরিয়ে যায় অনেকটা। বাড়ির সবাই শুনছে। জানলা দিয়ে জ্যোৎস্নার ছাওয়া বিশাল দেখে পুরুষ মূর্তির দিকে দেখছে, কিন্তু কারোরই সাহস নেই দরজাটা খোলার। কারণ সবাই জানে লোকটি মনুষ্য জগতের বাইরের কোনো কিছু। এ বাড়িতে এনারা ঘোরাফেরা বেড়ায়, কাউকে কাউকে দেখাও দেয়, কথাও বলেন, তারপর ভোর রাতের আজান পড়লে ফিরে যান। বেগম দৌলতুন্নেসা বিছানায় বসে তসবিহ জপছেন। বাড়ির শিশুরা ঘুমিয়ে পড়েছে বহু আগে। বড়দের বেশিরভাগ জেগে জেগে মিহি সুরে ডেকে যাওয়া পুরুষ কণ্ঠের আওয়াজ শুনছে। এ দোষ বাড়িটার চিরায়ত।
রাত বাড়লে কেউ পারতপক্ষে ঘরের বাইরে বের হয় না। নদীর ধারে এ বাড়িটায় চাঁদ জোছানোর খেলা চলে। আলো বাতাসের সাথে নদীর ঢেউ যেন এ বাড়ির চিরসঙ্গী। গাছগাছালিতে ভরপুর এ বাড়িটা যেন রহস্যের আবর্তে মোড়া। এমন নিশুতি রাতের জোছনায় সাদা কাপড়ে মোড়া এমন দীর্ঘদেহী পুরুষের অবয়ব, তার মিহি সুরে ডাকা দরজা খোলার আহ্বান সত্যি দারুণ লোমহর্ষক। রফিকুন্নেসা তার মাকে জড়িয়ে রেখেছে ভয়ে। মা তাকে চুপ করে থাকার সংকেত দেখিয়ে আল্লাহকে ডেকে চলেছেন। এমন সময় বাড়ির কর্তা ব্যক্তিটি জোরে জোরে কেশে উঠলেন। গলায় জোর এনে বললেন, কে কে ওখানে? এত রাতে কি চাই? দাঁড়া, আসছি। তার পায়ের খড়মের শব্দে রফিকুন্নেসা দেখতে পেল মূর্তির সাদা অবয়বে মোড়া ছায়ামূর্তিটি মিলিয়ে গেল অন্ধকারে। আর যেন বাড়ির সবাই মিলে জেগে উঠল তখন। বোনদের সবার নানা রূপ জল্পনা কল্পনা। শুধু বেগম দৌলতুন্নেসা মেয়েদের সাবধান করে দিলেন, বলেন, তোরা চুপ কর, রাত এখনো বাকি। তেনারা এই বাড়িতে থাকেন বলেই আমরা নিরাপদ। আমার সাথে প্রায় দেখা হয়, কথা হয়। আমাদের ক্ষতি তেনারা করবেন না। তোরা শুধু শুধু ভয় পাস না। আবার ঘুম লেগে এলো সবার চোখে। খানিক পর ফজরের আজান ভেসে এলো মসজিদ ঘর থেকে। খরম পায়ে বাড়িতে কর্তা ব্যক্তি ছুটলেন উজুর জন্য কলতলার দিকে। হঠাৎ তার আত্মচিৎকার, ও মজু, মজুরে, তুই এখানে পড়ে আছিস? কি হয়েছে তোর? উঠ উঠ, শিগগিরই উঠ। মজু এ বাড়ির বহু দিনের পুরনো চাকর। বাড়ির সকলে ছুটলো এবার কলতলার দিকে। মজুকে টেনে ধরে উঠানো হলো। তখনও ভয়ে মজু থরথরিয়ে কাঁপছে। মনে হচ্ছে আবারও পড়ে যাবে। দীর্ঘদিনের পুরানো মজু এবারই পরিবারের সদস্যদের মতোই। ওকে পানি খাওয়ানো হলো। ভোর হয়ে আসছে, মজু কিছুই বলতে পারছে না। মজু মারাত্মক ভয় পেয়েছে। পরদিন মজুর জ্বর উঠল, অনেক জ্বর। অনেক ঝাড়ফুঁক হলো, পানি পড়া খাওয়ানো হলো, কিন্তু মজু বাঁচল না। পিতৃমাতৃহীন মজু অনাথ হয়ে বাড়িতে এসেছিল। কি দেখেছিল কাউকে বলেও যেতে পারেনি। সৈয়দ ভাইয়ের ছোট কন্যা রফিকুন্নেসা বিষয়টাকে নিতে পারলেন না। সোজা মার শরণাপন্ন হলেন। মা, তেনারা নাকি কারো ক্ষতি করেন না, তাহলে মজুর এটা কি হলো? ওর মতো নিরীহ নিষ্পাপ মানুষ কিভাবে মারল? ছি ছি, এভাবে বলতে নেই। তেনারা এই বাড়িতে সবসময় ঘুরেন ফিরেন। এটা ওনাদের মর্জি। আর হায়াত মোয়াত রিজিক দৌলত সবই আল্লাহর হাতে। এসব বলো না, ওনারা নাখোশ হবেন। মায়ের এমন মন্তব্যে রফিকুন্নেসা সন্তুষ্ট হতে পারলেন না। দারুণ বিষদগ্রস্ত হয়ে শ্বশুরবাড়িতে ফেরত চলে গেলেন। সৈয়দ বাড়ির এসব গল্পগাথা লোকমুখে আজও ঘুরে ফিরে। এসব গল্পের ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। শুনছিলেন অপার্থিব নাজনীন শুভ্র লেখা। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও ভৌতিক গল্প নিয়ে আবারও ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি।